আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমাদের ফিজিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট 20 বছরের কোশ্চেন সলভ সিরিজের কার শক্তি ক্ষমতা এই চ্যাপ্টারটা নিয়ে। তো চলো দেরি না করে শুরু করে ফেলে আমাদের আজকের চ্যাপ্টার কার শক্তি ক্ষমতা। তো আমরা একদম প্রথম কোশ্চেনটা খেয়াল করে দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21-22-এর একটা কোশ্চেন। একটি রাবার ব্যান্ডকে টেনে এর দৈর্ঘ্য এক্স পরিমাণ বৃদ্ধি করলে রাবার ব্যান্ডের সৃষ্ট প্রত্যাবর্তী যে বল সেটা দেওয়া আছে এফ সমান সমান এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার। এখানে মেনশন করে দেওয়া আছে এ আর বি, এই দুইটা জিনিস ধ্রুবক। তো রাবারটিকে যদি এক্স সমান সমান 0 থেকে এক্স সমান সমান এল পর্যন্ত বৃদ্ধি করতে হয় তাহলে কৃত কাজের পরিমাণটা কত এটা বের করতে বলছে। আচ্ছা, তো এই অঙ্কটা করার জন্য তুমি এটা অবশ্যই জানো যে আমরা লিখি হচ্ছে ডিডব্লিউ সমান সমান এফ dx, এটা আমরা লিখতে পারি, তাই না? এখন এই যে dw কে যদি আমি আসলে w তে পরিণত করতে চাই অবশ্যই আমাকে কি করা লাগবে? ইন্টিগ্রেট করা লাগবে। এখন এই ইন্টিগ্রেটের যে লিমিটটা এটা কিন্তু আমাদের বলে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট x সমান সমান 0 আর এটা হচ্ছে আমাদের আপার লিমিট x সমান সমান l। তো চলো আমি একটা কাজ করি, আমি এখানে বসিয়ে দিই x সমান সমান 0 আর আরেকটা হচ্ছে l পর্যন্ত আমাদেরকে বলে দেওয়া আছে বৃদ্ধি করতে হবে রাবারটিকে। তাহলে চলো এবার আমি একটা কাজ করি, আমি এফ এর মানটা বসিয়ে দিই। অবশ্যই ডিডব্লিউ কে তো ইন্টিগ্রেট করলে ডাব্লিউ পাবো, তাই না? এখন আমি যদি এফ এর মানটা যদি আমি বসিয়ে দিই তাহলে আমরা কত পাবো দেখো একটু খেয়াল করে। আমরা পাচ্ছি হচ্ছে এক্স প্লাস বি এক্স স্কোয়ার আর সাথে ডিএক্স তো আছেই। এখন এই ডিএক্স থাকা মানে কি বলো? এই ডিএক্স থাকা মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করছি, তাই না? তো এই জায়গাটাতে এক্স কে যখন তুমি আসলে ইন্টিগ্রেট করবা, এ তো ধ্রুবক, তাই না? তাহলে এটা সামনে চলে আসবে। তাহলে এই জায়গা থেকে তুমি লিখতে পারবা এ এক্স স্কোয়ার বাই 2 আর বি সমান সমান তুমি কি লিখতে পারো বি এক্স কিউ বাই 3, এটা তুমি লিখতে পারবে, তাই না? আচ্ছা, এই জায়গাটাতে আমাদের লিমিট বসাতে হবে হচ্ছে একবার এল আর একবার 0। তাহলে প্রথমে আমরা আপার লিমিট যদি বসাই তাহলে দেখো কি হচ্ছে, আমাদের এখানে আমরা পাবো হচ্ছে এ এল স্কোয়ার বাই 2 প্লাস বি এল কিউ বাই 3 মাইনাস, এবার যদি তুমি 0 বসাও তাহলে আসলে তো 0 কোনো ভ্যালু থাকে না, তাই না? টোটাল জিনিসটাই 0 হয়ে যাবে। তাহলে দেখো তো এটা কোনটার সাথে মিলছে? বি এল এল স্কোয়ার বাই 2 আর হচ্ছে তোমার বি এল কিউ বাই 3, এটা অ্যান্সার হচ্ছে তাহলে হবে ডি নম্বরটা, তাই না? এল স্কোয়ার বাই 2 আর বি এল কিউ বাই 3। আচ্ছা, এর পরের কোশ্চেনটা খেয়াল করে দেখি। ঢাকা ইউনিভার্সিটি 22-23-এর একটা কোশ্চেন। একটি কণা টি সমান সমান 0 সময়ে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে কণাটির উপর যে প্রযুক্ত লব্ধি বল সেটি টি এর সমানুপাতিক, অর্থাৎ সময়ের সমানুপাতিক। কণাটির গতিশক্তি নিচের কোনটি সমানুপাতিক হবে এটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, প্রথম কথা এখানে আমাদের বলে দেওয়াই আছে এফটা আসলে সময়ের সমানুপাতিক। এখন এফ সমান সমান তো আমরা জানি এম এ, তাই না? এখন এমটাকে যদি আমি আসলে ধরে নিই ধ্রুবক, কারণ ভর আসলে পরিবর্তন হবে না, সেই ক্ষেত্রে আমি বলতেই পারি যে এ সমানুপাতিক টি, তাই না? এখন এ সমান সমান কি এটা আমরা লিখতে পারি ডিভি বাই ডিটি সমানুপাতিক টি। আমরা জানি হচ্ছে আমরা যদি সময় সাপেক্ষে বেগকে ডিফারেন্সিয়েট করি আমরা পাই হচ্ছে ত্বরণ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আরেকটা লাইন লিখতে পারি না ডিভি সমানুপাতিক টি ইনটু ডিটি। এখন সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে আমরা কি লিখতে পারি ডিভি সমান সমান কে টি ডিটি, এটা আমরা লিখতে পারি কিনা? এটা কিন্তু আমরা ইজিলি লিখতে পারি। এখন এইটাকে যদি আমরা ইন্টিগ্রেট করতে চাই তাহলে দেখো তো কি হবে, বাম পাশকে ইন্টিগ্রেট করলে ভি পেয়ে যাব আর ডান পাশকে যদি তুমি ইন্টিগ্রেট করতে চাও কে টি ডিটি, প্রথম কথা হচ্ছে কে এটা ধ্রুবক তাহলে সামনে চলে আসলো, আর টিটাকে যদি তুমি ইন্টিগ্রেট করো তাহলে কি পাবা টি স্কোয়ার বাই 2, এটা তুমি পাচ্ছ। এখন এই কে বাই 2টাকে যদি তুমি আসলে কনস্ট্যান্ট ধরেই নিতে চাও তাহলে সেই ক্ষেত্রে তুমি কিন্তু এখান থেকে বলতেই পারবা যে ভি সমানুপাতিক টি স্কোয়ার, এটা কিন্তু তুমি বলতে পারবা। আচ্ছা, ভি সমানুপাতিক টি স্কোয়ার মানে কি? আমি এই কথা বলতে পারবো না যে ভি স্কোয়ার সমানুপাতিক টি 4, ভি স্কোয়ার সমানুপাতিক কি টি 4। আমি কেন ভি স্কোয়ার দিলাম? কারণ আমরা জানি ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। এখন এই হাফ আর এম, এই হাফ এমটাকে কিন্তু আমি ধ্রুবক ধরেই নিছি, তার মানে আমাকে শুধু ভিটাকে নিয়ে চিন্তা করতে হবে। তো ভি এর সাথে যখন আমি টাইম নিয়ে চিন্তা করব তার মানে আমি বুঝতেই পারছি যে ভি এর সাথে টাইমের সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। তাহলে আমাদের এই জায়গাটাতে কোনটা আসবে বলো? যে এখানে বলে দেওয়া আছে নিচের কোনটা গতি শক্তি সমানুপাতিক, তার মানে এখানে কি বলতো, এখানে উজ্জ আছে না হাফ এমটা, হাফ এম উজ্জ আছে কিনা? তাহলে হাফ এম ভি স্কোয়ার আছে, এটা কার সমানুপাতিক হচ্ছে টি 4 এর সমানুপাতিক। তাহলে এই জায়গাটাতে আমাদের অ্যান্সারটা আসবে কিন্তু এই ডি নম্বরটা, ঠিক আছে? আচ্ছা, এই পরের কোশ্চেনটা খেয়াল করে দেখি। ঢাকা ইউনিভার্সিটি 17-18 এর একটা কোশ্চেন। ঢাকা ইউনিভার্সিটি 17-18 এই কোশ্চেনটাতে বলা হয়েছে শক্তির মাত্রা কত। আচ্ছা, শক্তির মাত্রা আর কাজের মাত্রা কিন্তু সেম, তাহলে আমরা এখান থেকে কিন্তু লিখতে পারি যে আমরা জানি ডাব্লিউ সমান সমান
এফ এস, তার মানে আমরা এখানে লিখতে পারি এম এ এস। এখন এম এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলো? এম এর ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে বড় হাতের এম, এর ক্ষেত্রে আমরা লিখতে পারি এল টি পার্ট 2, আর এস এর ক্ষেত্রে আমরা লিখতে পারি হচ্ছে তোমার এল, তাই না? তাহলে এই জায়গাটাতে কি আসছে দেখো তো ভাইয়া, আমাদের আসছে হচ্ছে এম এল স্কয়ার টি পার্ট 2। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? এম এল স্কয়ার টি পার্ট 2 মানে হচ্ছে এই ডি নম্বরটা কিন্তু আমাদের অ্যান্সার। তার মানে সবসময় মনে রাখবা যে শক্তির মাত্রা আর কাজের মাত্রা সেম, ঠিক আছে? শক্তির মাত্রা আর কাজের মাত্রাটা কিন্তু সেম। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 17-18 একটা কোশ্চেন। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটাতে বলা হয়েছে একটি কণার উপরে এফ এর মান দেওয়া আছে, আমাদের একটা এফ ভেক্টরের মান দেওয়া আছে। এত নিউটন বল প্রয়োগ করলে কণাটি সরণ হবে, আর ভেক্টরের মানও দেওয়া আছে। সেক্ষেত্রে বল কর্তৃক সম্পাদিত কাজ কত হবে এটা বের করতে বলছে। খুব ইজি একটা জিনিস, আমরা জাস্ট ডট গুণন করে দেব। তার কারণ আমরা জানি ডাব্লিউ সমান সমান আমরা লিখি হচ্ছে এফ ডট আর। এবং এটা সবসময় মনে রাখবা যে দুইটা ভেক্টর রাশির যদি ডট গুণন করা হয় তাহলে একটা স্কেলার রাশি পাওয়া যায়। যেমন কি কৃতকাজ কি রাশি? ভেক্টর রাশি না স্কেলার রাশি? অবশ্যই স্কেলার রাশি। তার কারণটা হচ্ছে এটার অবশ্যই শুধুমাত্র মান আছে, তাই না? তাহলে এই দুইটা জিনিস যদি আমরা একবার ডট গুণন করে দিই কত হয় দেখো তো, 10 ইন্টু 2, তার মানে এখানে আসছে 20 প্লাস 20 মাইনাস 20, তাহলে আমাদের এখানে অ্যান্সার আসছে কিন্তু 20 জুল। তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে এই বি নম্বরটা, ঠিক আছে? আচ্ছা, এরপরের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 16-17 একটা কোশ্চেন। আমাদের বলা হয়েছে 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। যদি এমন ভাবে বলে দেওয়া থাকে গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে কোন উচ্চতায়, সেই ক্ষেত্রে তোমার শর্টকাটটা হবে এরকম, x সমান h ভাগ n প্লাস 1। এটা কখন হবে? যখন হবে হচ্ছে গতিশক্তি বিভব শক্তির n গুণ। আমি আবারও বলে দিচ্ছি, এটা তখনই হবে যখন গতিশক্তি বিভব শক্তির n গুণ, গতিশক্তি বিভব শক্তির n গুণ, বিভব শক্তির n গুণ, ঠিক আছে? কিন্তু আমি যদি বলতাম যে না বিভব শক্তি গতিশক্তির n গুণ, সেই ক্ষেত্রে আমরা কি লিখতাম? সেই ক্ষেত্রে আমরা লিখতাম হচ্ছে x সমান সমান nh ভাগ n প্লাস 1। তাহলে এই জায়গাটাতে আমাদের কোশ্চেনে কিন্তু বলেছে গতিশক্তি বিভব শক্তি n গুণ। তাইলে আমরা কি করব বলতো, x সমান সমান h এর মান কত 30 আর n এর মান কত বলে দেওয়া হচ্ছে 2 প্লাস 1, তার মানে এখানে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 10। তাহলে অ্যান্সার কোনটা আসবে? এই a নম্বরটা, 10 মিটার, ঠিক আছে? আচ্ছা, পরেরটা একটু খেয়াল করে দেখি কি বলা হয়েছে, যে 1 গ্রাম ভরের একটি বস্তুকে 0.5 মিটার ব্যাসার্ধের একটি আনুভূমিক বৃত্তাকার পথে 2 মিটার পার সেকেন্ড সমদূরত্বে ঘোরানো হচ্ছে। এক পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কাজের পরিমাণ কত? খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। প্রথমেই তুমি এটা দেখেই ঘাবড়ে যেতে পারো যে ভাই এটা কিভাবে সলভ করব, কিন্তু এটাকে আমরা জানি না যে বৃত্ত পথে আবর্তনরত কোনো বস্তুর কৃতকাজ শূন্য হয়। তাহলে এই জায়গাটাতে আমাদের অ্যান্সার কোনটা আসবে বলো তো? আমরা চোখ বন্ধ করে বলতে পারবো না, এটা আমাদের 0 জুল আসবে। এটা কি আর কোনো ক্যালকুলেশন করার দরকার আছে? নাই কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এর পরের কোশ্চেনটা খেয়াল করে দেখি। ঢাকা ইউনিভার্সিটি 14-15 একটা কোশ্চেন, যে একজন ব্যক্তি যে 30 ডিগ্রি ঢালের 5 মিটার উঁচু ঘর্ষণহীন তল বরাবর একটি 100 নিউটন ব্লক টেনে তুলছে। ব্লকটি যদি সমদ্রুতিতে চলে সেই ক্ষেত্রে ব্যক্তি কি পরিমাণ কাজ করবে এটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, তার মানে এটা আমাদের আনত তলের ক্ষেত্রে আসলে কৃতকাজটা আমরা বের করব। তো আনত তলের ক্ষেত্রে যদি আমরা এই সিনারিটা একটু দেখার চেষ্টা করি, আমাদের এই জায়গাটাতে আমাদের আনত তলের ক্ষেত্রে কোণের মানটা কিন্তু বলে দেওয়া আছে। কোণের মান কত বলে দেওয়া আছে? এখানে কোণের মানটা বলে দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, আমরা দিলাম 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে 100 নিউটন ব্লক টেনে তুলছে। তাহলে এই জায়গায় আমি একটা কথা বলতে পারি না যে এই জায়গাটাতে একটা ব্লক আছে যেটা কিনা 100 নিউটন। এখন এটা যদি m ভরের বস্তু হয় নিচে দিকে কি কাজ করবে বলো তো ভাই? mg কাজ করবে, তাই না? আর এটা যদি 30 ডিগ্রি হয়, এটা আমরা সবাই জানি অবশ্যই এতদিনে, যে এটা 30 ডিগ্রি হলে এটা আমরা 30 ডিগ্রি লিখতে পারবো। তাহলে এটা আমরা লিখতে পারবো হচ্ছে mg cos 30 ডিগ্রি। আর এইটা তাহলে আমরা কত বলবো বলো? এটা আমরা অবশ্যই বলবো হচ্ছে mg sin 30 ডিগ্রি। তাহলে বলো তো এই জায়গাটাতে আমাদের কৃতকাজটা কত হবে? এখন আমাদের বলের উপাংশ কত? এই mg sin 30 ডিগ্রি, তাই না? আর সরণ কতটুকু হচ্ছে? এই যে 5 মিটার। তাহলে এই জায়গাটাতে আমরা অ্যান্সার কত আসবে বলো? w সমান সমান এই mg sin 30 ডিগ্রি, তার সাথে আমি যদি এই সরণটা যদি গুণ করে দিই, ধরে নিচ্ছি আমি এই সরণটা হচ্ছে h, তাহলে আমি যদি এটা ক্যালকুলেট করি m এর মান এখানে কত বলে দেওয়া আছে বলো তো? 100 নিউটন। তার মানে এই জায়গাটাতে কিন্তু এই mg এর মানই কিন্তু আমাদের বলে দেওয়া আছে 100 নিউটন। তাহলে আমি বসিয়ে দিই 100।
সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর এইচ এর মানটা এখানে বলে দেওয়া আছে 5, তাই তো? তাহলে এই জায়গাটাতে আমরা বুঝতে পারছি এটা আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 250, আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 250, তার মানে এই নম্বরটা হবে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেনটা খেয়াল করে দেখি, ঢাকা ইউনিভার্সিটি 13-14 একটা কোশ্চেন। আমাদের এই জায়গাটাতে বলা আছে চিত্রে দেখানো পথ দিয়ে একটি 4 নিউটন ওজনের পাথরকে পৃথিবী অভিকর্ষীয় ক্ষেত্রে পি থেকে আর বিন্দুতে স্থানান্তরিত করা হলো, পাথরটির স্থিতিশক্তি কত বৃদ্ধি পাবে? প্রথম কথা হচ্ছে আমাদের যদি উচ্চতা যদি সেম থাকে, সেটা যদি তুমি পি থেকে কিউতে চিন্তা করো আর পি থেকে আর তে চিন্তা করো, উচ্চতা কিন্তু সেম, উচ্চতা কত আছে 30 মিটার, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিভব শক্তি বা কৃত কাজটাও কিন্তু আসলে সেমই আসবে। তাহলে আমরা ইপি সমান সমান আমরা এখানে কি লিখবো বলো? ইপি সমান সমান আমরা লিখবো হচ্ছে এম জি, আর এইচটা যেহেতু সব ক্ষেত্রে সেম, এখন এম জি এর মান কিন্তু 4 কিন্তু বলে দেওয়াই আছে, এটা কিন্তু ওজন বলে দেওয়া আছে, ভর বলেনি, তাহলে আমরা 4টা কিন্তু ডিরেক্ট বসিয়ে দেবো এম জি এর মান। আর এইচ এর মান এখানে আমাদের বলে দেওয়া আছে 30, তাহলে আমাদের এখানে অ্যান্সার আসবে হচ্ছে 120 জুল। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সারটা কিন্তু এই এ নম্বরটা 120 জুল। ঠিক আছে, আচ্ছা পরেরটা খেয়াল করে দেখি কি বলা আছে। আমাদের এই জায়গাটাতে বলা আছে যে একটি কণার ভরবেগ দেওয়া আছে হচ্ছে পি, তো কণাটির গতিশক্তি যদি দ্বিগুণ করা হয় সেক্ষেত্রে ভরবেগ, নতুন ভরবেগ কত হবে এটা আমাদেরকে বের করতে বলছে। খুব ইজি একটা ম্যাথ, এটা আমাকে বলো ই কে সমান সমান কি? ই কে সমান সমান আমরা জানি না পি স্কয়ার ভাগ 2m, পি স্কয়ার ভাগ 2m। তাহলে এই ই কে এর সাথে যদি আমি চিন্তা করি, ই কে এর সাথে কিন্তু আমি এখন বলতে পারি যে পি এর যে সম্পর্ক, ভরবেগের সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক এবং ভরের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, এটা আমরা বলতে পারবো। এখন এই জায়গাটাতে আমাদের বলা আছে ভরবেগ কিন্তু অলরেডি দেওয়াই আছে, একটি কণার ভরবেগ পি, কণাটির গতি শক্তি যদি দ্বিগুণ করা হয় সেক্ষেত্রে নতুন ভরবেগ কত এটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে এখান থেকে কি আমি এই চিন্তাটা করতে পারি p2 বাই p1 সমান সমান, আমি এই জায়গাটাতে কিন্তু লিখতেই পারি রুট ওভার ek 2 বাই ek 1, তাই না? তাহলে এই জায়গা থেকে আমি যদি p2 এর মানটা বের করতে চাই তাহলে আমরা কি লিখতে পারবো? দেখো তো p2 সমান সমান এই যে ek এখানে বলা আছে দ্বিগুণ করে ফেলা হয়েছে, তার মানে এই জায়গাটাতে আমাদের কি আসবে বলতো? রুট তো চলে আসবে না অটোমেটিক, এবং এই জায়গাটাতে আমাদের p1 এর মানটা কিন্তু অলরেডি বলে দেওয়া আছে p, তাহলে আমাদের অ্যানসার কোনটা আসবে? আমাদের অ্যানসারটা আসবে অবশ্যই রুট 2p। রুট 2p কোনটা আছে? এই নম্বরটা, তাহলে আমাদের এটা হচ্ছে রুট 2p। তাহলে আমরা কিন্তু খুব ইজিলি এই টাইপের সম্পর্ক স্থাপন করে কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু সলভ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা পরের কোশ্চেনটা দেখি, ঢাকা ইউনিভার্সিটি 9-10 এর একটা কোশ্চেন। ক্ষমতার মাত্রা কি এটা আমাদেরকে বের করতে বলছে। প্রথম কথা হচ্ছে আমরা জানি p সমান সমান w বাই t, এটা আমরা জানি কিনা? একটু আগে কিন্তু আমরা কাজের মাত্রাটা বের করা শিখলাম, তো এখানে আমাদের কি ছিল বলতো? m l স্কয়ার t পাওয়ার -2, আর এখানে আমাদের t এর ক্ষেত্রে আমরা অবশ্যই t দিতে পারি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না m l স্কয়ার t পাওয়ার -3, তাহলে কোনটা হবে বলো? অবশ্যই সি নম্বরটা হবে m l স্কয়ার t পাওয়ার -3। ঠিক আছে, এই পরের কোশ্চেনটা দেখি, এখানে বলে দেওয়া আছে 100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ দেওয়া আছে 200 কেজি মিটার পার সেকেন্ড, সেক্ষেত্রে এর গতিশক্তি কত হবে এটা আমাদেরকে বের করতে বলছে। এখন গতিশক্তি সমান সমান কি বলো? ই কে সমান সমান আমরা লিখতে পারি না পি স্কয়ার ভাগ 2m, পি স্কয়ার ভাগ 2m। এখন পি এর মান এখানে দেওয়া আছে 200, তাহলে লিখে ফেলি 200 স্কয়ার 2 ইনটু m এর মান দেওয়া আছে 100। তাহলে দেখো এখান থেকে ইজিলি বোঝা যায় না, উপরে 200 কয়টা আছে? 200 স্কয়ার, তার মানে 200 দুইটা আছে, আর নিচে 200 একটা আছে, তাহলে অ্যানসার কোনটা আসবে? অবশ্যই 200 আসবে, তাহলে অ্যানসারটা আসবে হচ্ছে এই সি নম্বরটা 200 জুল। ঠিক আছে।